আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে যাচ্ছে। যারা অলরেডি অ্যারাউন্ড 40,000 টাকার আশেপাশে একটা প্রিয়ন ফোন কিনতে চাচ্ছেন, সো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। বিকজ আজকের ভিডিওতে আমি এমন একটা মোবাইলের ডিটেল আপনাদের সাথে শেয়ার করব যেটা অলমোস্ট পারফেক্ট একটা ফোন। এবং এই ব্যাপারটা একদম ভিডিও শুরুতেই জোর দিয়ে বলার কারণ হচ্ছে আমার হাতে থাকা এই স্মার্টফোনটি অলরেডি আমি প্রায় 8 মাস ধরে নিজে ব্যবহার করছি। জি হ্যাঁ, মডেলটা হচ্ছে OnePlus 12R। অ্যান্ড রিসেন্ট মার্কেটে দেখতে পাচ্ছি যে এইটার প্রাইস প্রিয়ন মার্কেটে কমতে কমতে অলমোস্ট 40,000 টাকা বা 40,000-এর নিচেও চলে এসেছে কিছু কিছু জায়গায়। সো ফাইনালি ভাবলাম যে কেন নয়, এই ফোনটার একটা রিভিউ আপনাদের মাঝে শেয়ার করি। সো অলমোস্ট 40,000 টাকায় এই মুহূর্তে এই OnePlus 12R ফোনটা আপনার জন্য ঠিক হবে কিনা সেটাই জানতে পারবেন আজকের ভিডিওটার শেষে গেলে, এবং এটা কেন অলমোস্ট অলরাউন্ডার হলো সেটাও জানতে পারবেন। ভিডিও শুরু করার আগে একটা কথা বলে রাখি যে পেছনে এই যে আপনারা গুচির স্টিকার দেখতে পাচ্ছেন, এটা আমি নিজে লাগিয়েছি যেহেতু আমার পার্সোনাল ফোন। অ্যান্ড সামনের দিকে একটা প্রোটেক্টর রয়েছে। সো কেউ কমেন্ট করে এটা আবার বললেন না যে প্রোটেক্টরই খুলেন নাই, আবার কি রিভিউ করেন। সো যাই হোক, ডিজাইনটা আমার কাছে খুব একটা খারাপ লাগে না, এটা মোটামুটি ইউনিক একটা ডিজাইন, কারণ এই টাইপের ডিজাইন ল্যাঙ্গুয়েজ আমরা অন্য কোনো ফোনে খুব একটা দেখি না। অ্যান্ড ফাইনালি এর বডিটা কিন্তু খুবই প্রিমিয়াম একটা ফিল দিবে আপনি যখন এই ফোনটা হাতে নেবেন, কারণ টোটালি এখানে মেটাল বিল্ড ব্যবহার করা হয়েছে এবং পেছনে গ্লাস ব্যাক প্যানেল ব্যবহার করা হয়েছে, এবং সাইড এবং সামনে দুই দিকেই কার্ভ করা রয়েছে, যা কিন্তু হাতে ধরে বেশ হেভি এবং তার সাথে একটা প্রিমিয়াম ফিল দেয় যদি আপনি কেস ছাড়া এই ফোনটিকে হাতে নেন। শুধুমাত্র একটা জিনিসে এখানে আমি মিসিং বলবো, সেটা হচ্ছে 3.5mm অডিও জ্যাক। তার সাথে সাথে এখানে সিম কার্ড ট্রেতে আপনি 2টা ন্যানো সিম ব্যবহার করার সুযোগ পাচ্ছেন। তার সাথে সাথে এই ফোনটা কিন্তু IP64-এর ডাস্ট এবং ওয়াটার স্প্ল্যাশ রেসিস্ট্যান্ট রয়েছে। ফাইনালি ফোনটার সামনের দিকে তাকালেই আপনি আরও মুগ্ধ হবেন এর ডিসপ্লে দেখে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে একটা LTPO4 AMOLED ডিসপ্লে, যেটা 1 বিলিয়ন কালার সাপোর্টেড, 120 Hz রিফ্রেশ রেটের, HDR10+ ডলবি ভিশন সাপোর্ট রয়েছে, এবং এটাতে কিন্তু 1600 নিটস HBM এবং 4500 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করে। সো ব্রাইটনেসের দিক থেকে একদম সুপার এক্সপিরিয়েন্স পাবেন এই ফোনটাতে। আপনারা ইনডোর আউটডোর যে কোনো জায়গায় টোটালি ভিজিবল একটা ডিসপ্লে এক্সপিরিয়েন্স পাবেন এই ফোনটি ব্যবহার করে। আমি সাইড বাই সাইড স্যামসাংয়ের S24 আলট্রার সাথে কম্পেয়ার করেছি, অলমোস্ট ওইটার থেকে এইটার ডিসপ্লে ব্রাইটনেস বেশি আমার কাছে মনে হয়েছে। সো যাই হোক, ডিসপ্লে ব্রাইটনেস এক কথায় জোস। তার সাথে যদি আমরা ডিসপ্লের কোয়ালিটির কথা বলি, সেটাও কিন্তু একদম মারাত্মক। এখানে কিন্তু আপনারা একটা 1.5K প্যানেল পাচ্ছেন, যেটা খুবই কোয়ালিটিফুল। তার সাথে এর যে ভিজুয়াল সেটাও কিন্তু বেশ ভালো। তার সাথে ন্যারো বেজেল মিলে কিন্তু কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সকে সুপার লেভেলে নিয়ে গেছে। সো যারা মিডিয়া কনজিউমার রয়েছেন, দিনের ম্যাক্সিমাম সময় আপনারা স্ক্রিনে কাটিয়ে দেন, মানে স্ক্রলিং করে বা ছবি ভিডিও দেখে, সো তাদের জন্য কিন্তু এই ডিসপ্লেটা খুবই সুন্দর একটা ডিসপ্লে হবে। তার সাথে এইটাকে প্রোটেক্ট করছে কিন্তু কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2। সো প্রোটেকশনের দিক থেকেও বেশ স্ট্রং একটা পজিশনে থাকছে এই ডিসপ্লেটা। তার সাথে সাথে এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে ডুয়াল স্টেরিও স্পিকার, এবং যেটাও কিন্তু যথেষ্ট ইমার্সিভ একটা এক্সপিরিয়েন্স দিয়েছে আমাকে। আমি মোটামুটি যত সময় এই ফোনটা ব্যবহার করেছি, এর স্পিকার আদার্স অন্যান্য ফোনগুলোর সাথে তুলনা করলে কিন্তু যথেষ্ট লাউড একটা স্পিকার দিয়েছে, এবং যার কোয়ালিটিও কিন্তু বেশ ভালো। তার সাথে সাথে একদম পারফেক্ট একটা পজিশনে এর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটি দেওয়া হয়েছে, এবং যেটা তুখোর ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। ফোনটি লঞ্চ হওয়ার সময় অ্যান্ড্রয়েড 14 দিয়ে আসলেও কোম্পানি ক্লেম করছে 3 বছরের মেজর আপডেট দিবে, মানে 15, 16। সো অলমোস্ট আপনারা 16 বা 17 পর্যন্ত কিন্তু একদম লেটেস্ট অ্যান্ড্রয়েডের সাথে থাকতে পারবেন। সো অলরেডি কিন্তু আমার ফোনটা অ্যান্ড্রয়েড 15-এ আপডেট চলে এসেছে অনেক আগেই, যখন নতুন অ্যান্ড্রয়েড 15 আসছে একদম অলমোস্ট সাথে সাথে কিন্তু আমি পেয়ে গেছি। তো সেই জায়গা থেকে বলাই যাচ্ছে যে এই ফোনটা এই মুহূর্তে আপনারা কিনলেও আগামী 2-3 বছর কিন্তু লেটেস্ট অ্যান্ড্রয়েডের সাথে থাকতে পারবেন। তার সাথে সেই জনপ্রিয় অক্সিজেন OS 15 রয়েছে এই ফোনটাতে, এবং অক্সিজেন OS এর কথা যদি আমি বলি ভাই, এটা এখন পর্যন্ত আমার কাছে খুবই ফেভারিট ইউআই এর মধ্যে একটা, স্যামসাংয়ের One UI এবং এই অক্সিজেন OS। সো অক্সিজেন OSটা কিন্তু খুবই নিট অ্যান্ড ক্লিন। তার সাথে যদি আমরা এর ইউজার এক্সপিরিয়েন্সের কথা বলি, আমি এতদিন ব্যবহার করেও খুব একটা বাগ ভালুকের কোনো এক্সপিরিয়েন্স হয়নি আমার, খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়েছি আমি এই ইউআই ব্যবহার করে। তার সাথে সাথে এখানে কিন্তু মোটামুটি এআই এরও টুকটাক আপডেট এখনও আসছে, রিসেন্টলিও কিন্তু আপডেট পেয়েছি আমি এআই এর। যেমন এখানে যদি আপনারা মাঝখানের বাটনটা এরকম প্রেস করে ধরে রাখেন, তাহলে স্যামসাংয়ের মতোই কিন্তু আপনারা সার্চ করতে পারবেন, এরকমভাবে সার্কেল করে আপনারা যে কোনো কিছু সার্চ করতে পারবেন। তাছাড়া এখানে আরও কিছু ফিচার্স রয়েছে। সো এছাড়াও আপনারা কিন্তু এর যে ফটো গ্যালারি রয়েছে সেখানে গিয়ে এআই এর অনেক অনেক অপশন পাবেন। সো এখন পর্যন্ত বলা যায় নতুন নতুন আপডেট আসছে, নতুন নতুন এআই কিন্তু তারা এখানে ইমপ্লিমেন্ট করছে। অ্যান্ড এই ফোনটা নিলে এখনও আপনারা সেই সুযোগগুলো বা সেই এক্সপিরিয়েন্সগুলো নিতে পারবেন। ফোনটিতে LPDDR5X র্যামের পাশাপাশি UFS 3.1 স্টোরেজ সাপোর্ট রয়েছে। সো যার জন্য কিন্তু অ্যানিমেশন থেকে শুরু করে অ্যাপ ওপেনিং ক্লোজিং খুবই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল, খুব একটা ডিলে আমরা কোথাও লক্ষ্য করিনি। তার সাথে সাথে র্যাম ম্যানেজমেন্টও কিন্তু যথেষ্ট ভালো, ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপ্লিকেশন ব্যবহার করলেও কিন্তু অ্যাপ্লিকেশন নিয়ে খুব একটা প্যারা খেতে হয় না। তাছাড়াও ফোনটিতে
পারফরমেন্স সেক্টরে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 8 Gen 2 এর মতো পাওয়ারফুল একটা প্রসেসর, যা দিয়ে আপনি ডে টু ডে লাইফ হেভি অ্যাপ্লিকেশন ব্যবহার করেন অথবা হেভি টাইটেল গেম খেলেন, একদম স্মুথ বাটার স্মুথ খেলতে পারবেন। যেমন পাবজির কথাই যদি আমরা বলি, এটাতে কিন্তু আপনারা 120 FPS এ খেলতে পারবেন। সো বলাই যাচ্ছে যে এইটা যারা গেমার রয়েছেন বা যারা হচ্ছে গেমিং এর জন্য এই বাজেটে একটা স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য কিন্তু বেস্ট একটা চয়েস হতে পারে এই ফোনটা, কারণ এই বাজেটে এইটা কিন্তু গেমারদেরকে খুবই ভালো একটা এক্সপেরিয়েন্স দিবে। অ্যান্ড এই প্রসেসরটা কিন্তু যথেষ্ট অপটিমাইজ, কারণ এটা অলমোস্ট স্ন্যাপড্রাগনের 2টা সিরিজ আগের প্রসেসর। সো 2-3 বছর আগের একটা প্রসেসর, যেটা কিন্তু এতদিনে এসে খুব ভালো মতো অপটিমাইজ হয়েছে। এবং এই 7-8 মাস ব্যবহার করে আমি যতটুকু বুঝেছি, খুবই পাওয়ারফুল একটা প্রসেসর, যা দিয়ে আপনারা মোটামুটি লং টাইম গেমিং করলেও কিন্তু এই ফোনটা ওভারহিটিং বা হিটিং রিলেটেড কোনো ইস্যু দেখিনি। সো ওভারঅল সব দিক থেকে কিন্তু আমাকে বেস্ট একটা সাপোর্ট দিয়েছে এই বাজেটের মধ্যে। যদি আমি পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এইটার পারফরমেন্স কোনো দিক থেকে আপনাকে নিরাশ করবে না। বাকি 8 Gen 2 এর পারফরমেন্স কেমন সেটা হয়তো আপনারা খুব ভালো মতোই জানেন। ফাইনাল চলে আসি ফোনটার ক্যামেরার দিকে। ফোনটার রিয়ারে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেলের, দেন রয়েছে 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো লেন্স। সো ম্যাক্রো নিয়ে খুব একটা কথাবার্তা বলার কিছু নাই, এটা খুব একটা কোয়ালিটিফুল না। যদি আমরা মেইন সেন্সর নিয়ে কথা বলি, তাহলে ডে লাইটে কিন্তু যথেষ্ট কোয়ালিটিফুল পিকচার আউটপুট পাবেন আপনারা এই ফোনটা দিয়ে। আমি অলমোস্ট 8 মাস ব্যবহার করে অনেক রকম সিচুয়েশনে অনেকভাবেই পিকচার তুলেছি। এই ওয়ানপ্লাসের যেই হচ্ছে প্রসেসিং, সেটা আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা যদি একদম হার্শ লাইটের অপোজিটে দাঁড়িয়ে ছবি তোলেন, তাহলেও এটা অলমোস্ট প্রসেস করে বেশ ভালো একটা আউটপুট দিয়ে থাকে। তার সাথে সাথে যদি আপনি একদম ডে লাইটে পিকচার তোলেন, তাহলে কিন্তু এটা কিন্তু হাইলাইট এবং তার সাথে লো লাইটকে বেশ ভালো মতো ম্যানেজ করতে পারে, এবং যে জিনিসটা কিন্তু আমার কাছে সবসময় বরাবরই বেশ ভালো লাগে। তার সাথে সাথে যদি আমরা হচ্ছে এর আলট্রাওয়াইডের কথা বলি, সো আলট্রাওয়াইডে কিছুটা এখানে কিন্তু মেইন সেন্সর থেকে ডিটেল আপনারা কম পাবেন, তবে এটা যথেষ্ট ওয়াইড। এবং যদি আমরা ডে লাইটে পিকচার তুলি, সেক্ষেত্রে কিন্তু আমরা খুব ভালো মতোই পিকচার আউটপুট পাচ্ছিলাম। তার সাথে লাইটিংও বেশ ভালো মতো ম্যানেজ করতে পারে, তবে কিছু কিছু জায়গায় হাইলাইট এরিয়াগুলো ম্যানেজ করতে হিমশিম খেয়ে যাচ্ছিল। বাট এটার ফ্রন্ট ক্যামেরাটা আমার কাছে কিঞ্চিত এখানে একটু কমতি লেগেছে। তবে যদি লাইট ম্যানেজ এবং আদার্স যদি ডিটেলের কথা বলি, সেখানে মোটামুটি বেশ ভালোই আউটপুট দিয়ে থাকে। ডে লাইট এবং ভালো প্রপার লাইট হলে সেক্ষেত্রে কিন্তু আপনার খুব ভালো ডিটেল, তার সাথে হচ্ছে ভালো কালার আউটপুট পাবেন। এর মেইন ক্যামেরার মতোই ন্যাচারাল কালার আউটপুট দেয়, খুব একটা কালার বুস্ট আপনারা লক্ষ্য করবেন না। তার সাথে সাথে পোর্ট্রেটের কথা বললে, 2টা ফোকাল লেন্থ আপনারা পোর্ট্রেট নিতে পারবেন, 1x এবং 2x। তবে পোর্ট্রেটে আমার কাছে খুব একটা ভালো মনে হয়নি, এভারেজ টাইপের লেগেছে, খুব একটা এক্সট্রাঅর্ডিনারি কিছু না। কিছু কিছু জায়গায় এজ ডিটেকশন মিসম্যাচ করে, তার সাথে ডিটেলেও অনেকটা ঘাটতি রয়েছে আমি বলবো। সো পোর্ট্রেটে আরও অনেকটা কাজ করা লাগবে এখানে ওয়ানপ্লাসকে। আই থিঙ্ক 13 সিরিজটা আমরা দেখলে ভালো মতো বুঝতে পারবো যে পোর্ট্রেটে আসলে কতটা ইমপ্রুভ করেছে। বাট এইটার পোর্ট্রেট বাজেট অনুযায়ী আমার কাছে খুব একটা ভালো মনে হয়নি। তার সাথে সাথে যদি আমরা রাতের ছবির কথা বলি, রাতে কিছু কিছু জায়গায় আমাকে এটা বেশ ইমপ্রেস করেছে। মেইন সেন্সরটা যথেষ্ট ভালো ডিটেল প্রিজার্ভ করতে পারে, তার সাথে হচ্ছে যদি আর্টিফিশিয়াল লাইট থাকে, সেটাকেই কিন্তু ব্যালেন্স করে মোটামুটি বেশ ভালো ডিটেল পিকচার ক্যাপচার করতে পারে। খুব একটা নয়েজ এবং ডিস্ট্রাকশন আপনারা লক্ষ্য করবেন না, তার সাথে ফ্লেয়ারও মোটামুটি ভালোই ম্যানেজ করতে পারে। ওভারঅল সবকিছু মিলিয়ে যদি আমরা মেইন সেন্সরের কথা বলি, রাতের ছবি বেশ ভালো আসছিল। তবে আলট্রাওয়াইডে গিয়ে আবার হিমশিম খেয়ে যাচ্ছিল, সেখানে মেগাপিক্সেলের কমতি থাকার কারণে কিন্তু এবং সেন্সর সাইজ ছোট হওয়ার কারণে লাইট যদি কমে যায় বা আলো যদি কমে যায়, সেক্ষেত্রে কিন্তু খুব একটা ইউজফুল ছবি পাওয়া যায় না। তবে বেশ ভালো যদি লাইটিং কন্ডিশন থাকে, তাহলে রাতের ক্যামেরাতে আলট্রাওয়াইড মোটামুটি আপনারা ব্যবহার করতে পারবেন। তো এবার যদি আমরা এর ভিডিও নিয়ে কথা বলি, তবে ভিডিওটা আমার কাছে আশানুরূপ অন্যান্য ফোনের সাথে যদি আমি তুলনা করি, সেই রকম একটা আউটপুট দিতে পারে নাই। আমি এইটার সাথে পিক্সেল 6 এরও কম্পেয়ার করেছিলাম, সেটাও এটার থেকে ভিডিও কোয়ালিটিতে বেশ এগিয়ে রয়েছে। সেই জায়গা থেকে আপনারা বুঝতেই পারছেন যে পিক্সেল 6টা কিন্তু অলমোস্ট 22-23 হাজার টাকা রেঞ্জে পাওয়া যাচ্ছে। সো এটার অর্ধেক দামে পাওয়া যায়। সো এটার ভিডিও কোয়ালিটি কিন্তু এইটার মেন ক্যামেরার থেকে অনেকটাই বেটার। সো এটাতে আপনারা রিয়ার ক্যামেরা দিয়ে 4K 60 FPS এ ভিডিও করতে পারবেন। এবং যদি আমরা ভিডিওর কথা বলি, তাহলে ডিটেল মোটামুটি ঠিকঠাক রয়েছে। এবং তার সাথে যদি স্ট্যাবিলাইজেশনের কথা বলি, সেটা অ্যাভারেজ, খুব একটা ভালো বলবো না। সেক্ষেত্রে আমি পিক্সেল 6-এ বেশি স্ট্যাবল ভিডিও করতে দেখেছি। তার সাথে ডিটেল মোটামুটি ঠিকঠাক রয়েছে, ডাইনামিক রেঞ্জ ম্যানেজ করতে পারে। তবে হাই ডাইনামিক রেঞ্জে গিয়ে কিছু কিছু সময় হিমশিম খেয়ে যায় ডাইনামিক রেঞ্জ ম্যানেজ করতে গিয়ে। আদারওয়াইজ যদি হচ্ছে আমরা ইনডোরের কথা বলি, ইনডোরে ভিডিওতে খুব একটা কোনো প্রবলেম করেনি এই ফোনটা। আমি ইনডোরে অনেক ভিডিও করেছি এটা দিয়ে। তার সাথে সাথে যদি আলট্রা ওয়াইডের কথা বলি, সেখানে গেলে আপনারা জাস্ট 1080p 30 FPS এ ভিডিও করার সুযোগ পাচ্ছেন। সো এইটা অনেক বড়সড় একটা ড্রব্যাক আমি বলবো। তার সাথে সাথে আরো বড় ড্রব্যাক যেটা, সেটা হচ্ছে যে এইটার ভিডিও একবার চালু করলে আপনি কোনো লেন্স সুইচ করার সুযোগ পাচ্ছেন না। মানে আপনি যদি এর মেন সেন্সরে হচ্ছে ভিডিও করা শুরু করেন, তাহলে আপনি আর লেন্স সুইচ করার সুযোগ পাচ্ছেন না, ফ্রন্ট ক্যামেরাতেও আসতে পারবেন না। সো এইটাও একটা খুবই বড় ড্রব্যাক আমি বলবো, কারণ এত দামি একটা ফোনে আসলে লেন্স সুইচ করার অপশন নাই। এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। তার সাথে সাথে যে আমরা ফ্রন্ট
ক্যামেরার কথা বলি, এখানে এসেও আসলে ভিডিওতে খুব একটা ভালো কিছু করতে পারেনি OnePlus। মাত্র 1080p 30fps এর সাপোর্ট থাকছে। সো এর থেকে আমরা অনেক কম দামি ফোনগুলোতেও কিন্তু অন্তত 4K 30fps এর সাপোর্ট পাই অথবা 1080p 60fps এর সাপোর্ট পাই, বাট এইটাতে আপনারা সেই টিপিক্যাল 1080p 30fps এর সাপোর্ট পাচ্ছেন। এবং ভিডিওর কথা বলে সেটা অ্যাভারেজ, খুব একটা এক্সট্রাঅর্ডিনারি কিছু না, ভিডিও খুব একটা স্ট্যাবলও না। যদি আপনি একদম ট্রাইপডে রেখে ভিডিও করেন, মোটামুটি ভালো লাইট থাকে, ডে লাইটে এর ভিডিও ইউজ করতে পারবেন, বাট লো লাইটে গেলে এটা আসলে খুব একটা ইউজফুল ভিডিও থাকে না। তো সেই জায়গা থেকে আমি বলবো যে ভিডিওর ক্ষেত্রে ফোনটাকে কিছুটা কনসিডার করতে হবে আপনাকে। যদি আপনি অন্যান্য সেক্টরগুলো দেখেন, সেই জায়গায় বেশ স্ট্রং একটা পজিশনে থাকবে, ইমেজেও কিন্তু বেশ ভালো, পিকচারও বেশ ভালো কোয়ালিটি নিয়ে থাকে, বাট ভিডিওতে এটা মোটামুটি অনেকটাই পিছিয়ে থাকবে। ব্যাটারি সেগমেন্টে আসলে ফোনটিতে 5500 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং রয়েছে 100 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। ফোনটা যদি আপনারা অরিজিনাল চার্জার দিয়ে চার্জ করেন, তাহলে কোম্পানি ক্লেম করছে মাত্র 26 মিনিটে কিন্তু এটা 100% চার্জ হয়ে যাবে। তবে আমরা মোটামুটি ব্যবহার করে অলমোস্ট 30 মিনিট প্লাস মাইনাস এরকম লাগে। সো যাই হোক, তার সাথে সাথে যদি আমরা ব্যাকআপের কথা বলি, এটা যদি আপনারা হেভি ইউজ করেন বা মিড টাইপের ইউজ করেন, স্ক্রিন অন টাইম অলমোস্ট আপনারা 7 ঘন্টার কাছাকাছি পেয়ে যাবেন। সো সেই জায়গা থেকে আমি বলবো যে এইটা নিয়ে আসলে ব্যাটারি নিয়ে কারোর কোনো রকম টেনশন করতে হবে না। ব্যাটারি ব্যাকআপ তার সাথে চার্জিং ফাস্ট, দুইটা মিলিয়ে আপনাকে বেশ ভালো একটা এক্সপেরিয়েন্স দিবে। মানে চার্জিং নিয়ে কোনো প্যারা খেতে হবে না, আপনি জাস্ট এটাতে চার্জ লাগিয়ে খেতে বসবেন, খেয়ে উঠে দেখবেন যে এটা ফুল চার্জ হয়ে গেছে। সেই ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লাগে, যে চার্জিং নিয়ে আসলে প্যারা খেতে হলে ওইসব ফোন ইউজ করে আসলে মজা নাই। আমি যখন তখন আমি চার্জে দিলাম, বাস একবার চার্জ দিলে অলমোস্ট সারাদিন আমি ব্যবহার করতেছি, চার্জিং নিয়ে কোনো প্যারা খেতে হবে না। সো এই ফোনটা নিয়ে যদি ফুল চার্জ নিয়ে আপনি বের হন, সকালে বের হলে আপনি যদি একটু হেভি ইউজ করেন, তার সাথে মিডিয়া কনজিউমার হয়ে থাকেন, মিডিয়া কনজিউম করেন বা হেভি মাল্টিটাস্কিং করেন, তারপরে দেখা যাবে রাত হতে হতে কিন্তু কিছুটা চার্জ এই ফোনে আপনার জন্য বেঁচে থাকবে। সো সেই জায়গা থেকে বলাই যাচ্ছে চার্জিংয়ের দিক থেকেও বেশ স্ট্রং একটা পজিশনে থাকছে এই ফোনটি। তার সাথে সাথে যদি নেটওয়ার্ক নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটা ব্যবহার করে নেটওয়ার্ক জনিত কোনো প্রবলেমে পড়তে হয়নি। রিসেন্টলি প্রিয়ন ফোনগুলোতে আমরা নেটওয়ার্ক ইস্যু দেখে থাকি, বাট এই ফোনটা নিয়ে আমি ঢাকায় ব্যবহার করেছি, গ্রামে ব্যবহার করেছি, কোথাও কোনো রকম নেটওয়ার্ক ইস্যু পাইনি। দুইটা সিম, দুইটাতেই একদম ফুলফিল নেটওয়ার্ক পেয়েছি, কখনো কল ড্রপ বা এরকম কোনো নেটওয়ার্ক জনিত প্রবলেমে পড়িনি। সো এই হলো মোটামুটি এই ফোনের আমার ইউজার এক্সপিরিয়েন্স অলমোস্ট 7-8 মাসের। সো ফোনটা কাদের জন্য, সেটা হচ্ছে যে আপনি 40,000 টাকা বাজেট রেঞ্জের মধ্যে যদি একটা প্রিমিয়াম কোয়ালিটির ফোন ইউজ করতে চান, কার্ভ ডিসপ্লে হবে, ভালো মিডিয়া কনজিউমার এক্সপিরিয়েন্স পাবেন, ভালো পারফরমেন্স সেন্ট্রিক ফোন হবে, গেমিংও করতে পারেন আপনারা এই ফোনটা দিয়ে। সো এই টাইপের ইউজার যারা রয়েছেন তাদের জন্য কিন্তু এই ফোনটা অবশ্যই রেকমেন্ড করার একটা ফোন। এতদিন ধরে ব্যবহার করে আমি এর খারাপ দিক খুব একটা পাই নাই, ভালো দিকগুলোই বেশি ছিল। সো সেই জায়গা থেকে অবশ্যই রেকমেন্ড করার মতো একটা স্মার্টফোন এটি। যদি 40,000 টাকা বাজেটের মধ্যে একটা প্রিমিয়াম স্মার্টফোন ইউজ করতে চান, তাহলে অবশ্যই আপনি দেখতে পারেন এই স্মার্টফোনটি। এর থেকে বেশি কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খোদা হাফেজ।